সত্যজিৎ রায়ের ক্ষেত্রে কি হলো, তারপর সত্যজিৎ রায় তখন এতই নাম, আর আমি তখন তরুণ লেখক। কাজী সত্যজিৎ রায় যদি হঠাৎ ফোন করে বলেন যে আপনার ওই গল্পটা পড়েছি, আমি করতে চাই, তার যে একটা থ্রিল, সেটা তো এখন বলেই বোঝানো যাবে না। সত্যি খুব সাংঘাতিক ব্যাপার। কিন্তু উনি ভীষণ ভদ্র ছিলেন, এটা তোমাদের জানাচ্ছি। যেমন উনি অত বড় একটা মানুষ, আর আমি একটা তখন সামান্য একটা তরুণ কবি বলা যায়, সবে গল্প উপন্যাস লিখছি। উনি আমাকে ফোন করে বললেন যে আমি অরণ্যের দিনরাত্রি বলে আপনার একটা গল্প উপন্যাস পড়লাম, তো ওটা আমি সিনেমা করতে চাই, ভাবছি সিনেমা করা যায় কি না, তো একটু কথা বলতে হবে। তা আমি কি আপনার বাড়ি যাব না আপনি আমার বাড়ি আসবেন? দেখো একটা অদ্ভুত সেই ব্রাহ্মদের ভদ্রতা। উনি তো বলতেই পারতেন আমার বাড়িতে আসুন, একদিন কথা বলা যাবে, তা বললেন না, বলে আপনার বাড়িতে আমি যাব না আপনি আসবেন। আর আমি থাকি তখন দমদমে দুটো ছোট ঘরের ফ্ল্যাট নিয়ে, সেখানে অত বড় লম্বা লোককে ধরাবো কী করে, বসবার জায়গাই তো নেই। তো সেখানে ন্যাচারালি তাকে ওখানে ওর বাড়িতেই আমি গিয়েছিলাম। কিন্তু ওই রকমই উনি খুব ভদ্র ছিলেন। কেউ বেল দিলে, বাড়িতে তো লোকজন ছিল, কিন্তু উনি নিজে উঠে গিয়ে সব সময় দরজা খুলতেন, বা কেউ এলে যাওয়ার সময় তাকে উনি পৌঁছে দিতেন। এসবগুলো ভীষণ ভদ্রতা দেখে শেখার মতন। তো যাই হোক, উনি আমার সঙ্গে প্রথমটা অরণ্যের দিনরাত্রি নিয়ে অনেক আলোচনা করেছিলেন। সে আলোচনাগুলো এইরকম যে, আচ্ছা আপনি লিখেছেন 4টে ছেলে, ওরা কোথায় থাকে, এগুলো কিন্তু সিনেমায় দেখানো হবে না। মানে কলকাতার কোথায় ওদের বাড়ি, একতলা বাড়ি না দোতলা বাড়ি, এরকম বাবারা কি কাজ করে, আচ্ছা ওরা কোথায় হাওড়া স্টেশনে কোথায় মিট করলো। আমার বইতে ছিল তো ট্রেনে করে গেছে, উনি অবশ্য পরে পাল্টে দেন। তো যাই হোক, তারপরে ওরা কে কে বেকার, কে চাকরি করে, কি সিজন, তো খুব গরম না কীরকম অবস্থা। যে জঙ্গলে গেলাম, সেই জঙ্গলে বেশিরভাগ গাছের পাতা আছে না ঝরে গেছে। মানে প্রায় 7 দিন ধরে উনি এইসব কথা আমাকে আলোচনা করেছিলেন। আমি পরে বুঝতে পেরেছি যে মাথার মধ্যে উনি ব্যাপারটাকে ঢুকিয়ে নিয়ে তারপর নিজস্ব চিন্তায় উনি চিত্রনাট্য লেখেন। তখন পাল্টে যায়, যেমন ধরো পাল্টে গিয়েছিল অরণ্যের দিনরাত্রিতে, যে জন্য আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম। আর আমি লিখেছি 4টে বেকার বাউন্ডুলের ছেলেকে নিয়ে। তারা কি করবে, কলকাতা শহর ভালো লাগছে না, চল যাই বলে তারা হাওড়া স্টেশনে গেল, গিয়ে ট্রেনে উঠে বললো টিকিট ফিকিট না কেটে। এই যে তখনকার একটা বোহেমিয়ানিজম ছিল, এটি নিয়ে লেখা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব ছেলে। সত্যজিৎ রায় এই এদের ঠিক চিনতেন না। উনি একটু অন্যভাবে, অন্য পরিবেশের মানুষ, একটু উচ্চবিত্ত পরিবারের মানুষ, শান্তিনিকেতনে লেখাপড়া করা। কাজেই উনি ঠিকই ভাবলেন যে আমি বোধহয় এগুলো ফোটাতে পারবো না। এই জন্য উনি ওর ছেলেগুলো ট্রেনে করে এরমভাবে গেল না টিকিট না কেটে, ওরা গাড়ি করে বেড়াতে গেল, বুঝেছো? গাড়ি করে যেই বেড়াতে গেল, সেই 60-এর দশকে কটা লোকেরই বা গাড়ি ছিল, কাজেই সঙ্গে সঙ্গে পাল্টে গেল ব্যাপারটা। এরকম কিছু কিছু পাল্টে বটেই, শেষের দিকে আরও পাল্টেছে। তা ফিল্মটা যখন রিলিজ করে, আমি তো দেখলাম, ওর মুখের সামনে তো বলতেই হলো হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলে আমি দৌড়ে পালিয়ে গেলাম। তারপর বাড়িতে বন্ধুবান্ধব এসছে, কিছু সাহেব টাইপও এসেছিল, তারা জিজ্ঞেস করেছে যে না মোটেই আমার ভালো লাগেনি, এত পাল্টেছেন কেন, আপনি নিজেই একটা গল্প লিখতে পারতেন, কিন্তু দরকার ছিল আমার গল্প লেখা, এসব বলেছি। তা কিন্তু আমি কিন্তু আর বাইরে তো আর বলিনি, লিখিও নি এসব কথা। দেয়ালেরও কান আছে বলে না, কি করে এই কথা সত্যজিতের কাছে পৌঁছে গেছে। একদিন আমি দেখি যে একটা টিভিতে ওর ইন্টারভিউ হচ্ছে, তা শ্রমিক ব্যানার্জি, ইংরেজিতে ইন্টারভিউটা, তা শ্রমিক ব্যানার্জি জিজ্ঞেস করছে যে আপনার যে ফিল্মগুলো হয়েছে তার গল্প লেখকরা কে কীরকম প্রতিক্রিয়া হয়েছে, পছন্দ করেছে। উনি প্রথমেই বললেন সুনীল ডিডন্ট লাইক অরণ্যের দিনরাত্রি। এসব প্রথমেই আরে শুনলেন কী করে উনি। তো যাই হোক, এটার সত্ত্বেও কিন্তু উনি, ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। উনি আবার তো পরে একটা প্রতিদ্বন্দ্বী করেছিলেন, এবং সেটার ব্যাপারে কিন্তু আমি অনেকটাই স্যাটিসফাইড, কারণ প্রতিদ্বন্দ্বী যে মূল স্পিরিটটা ওর লেখায় ফুটে উঠে, ওর ছবিতে ফুটে উঠেছিল। মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস।